আসসালামু আলাইকুম। এইচএসসি এবং আলিম ২০২৬ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলেরই স্বপ্ন নিজের সেরাটা দিয়ে বোর্ড পরীক্ষায় একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন। কিন্তু কিভাবে এই শেষ সময়ে এসে নিজের সেরাটা দিয়ে নিজের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব, এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই বিশেষ আয়োজন। এই আয়োজনে আমি উপস্থিত আছি তোমাদের আতিক ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে এখানে অতিথি হিসেবে আছেন তোমাদের সবার প্রিয় তাওহিদ ভাইয়া, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছেন এবং এইচএসসি ২০২৫ সালে তিনি ঢাকা বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন। এর পাশাপাশি আমাদের সাথে রয়েছেন তোমাদের সবার প্রিয় আশরাফ ভাইয়া, যিনি এইচএসসি ২৪ সালে ঢাকা বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছিলেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছেন। তো আয়োজনের শুরুতেই আমি তাওহিদ ভাইয়ের কাছে চলে যাব। স্টুডেন্টদের বোর্ড পরীক্ষার মধ্যে ভালো করার একটা আকাঙ্ক্ষা কিন্তু থাকে সবসময়। যেহেতু তুমি অলরেডি নিজের বোর্ড পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট করেছো, সেই জায়গা থেকে তোমার কাছে কি মনে হয় যে তুমি নির্দিষ্ট কোনো টেকনিক ফলো করেছিলে, কিংবা তোমার এই ভালো রেজাল্টের আসলে রহস্যটা কি? ধন্যবাদ ভাইয়া। আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি ভরসা রাখা উচিত সৃষ্টিকর্তার প্রতি এবং আমার নিজের প্রতি। বিশ্বাস রাখা উচিত যে সৃষ্টিকর্তা আমাকে দিয়ে করাবেন এবং আমি পারবো। ২ নাম্বার যে বিষয়টা আমি মনে করি, আমাদের যে রুটিনটা সেটা পরীক্ষার অনুপাতে সাজানো উচিত। যেমন আমি আমার এইচএসসির আগে দেখা যায় তো সারা রাত পড়তাম, সকালে ৭টা বা ৮টায় ভোরে ঘুমিয়ে পড়তাম। তো এই আমার যদি পরীক্ষার সময় এই রুটিন থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমার অনেক রকম সমস্যা ফেস করতে হবে। যেমন এজন্য পরীক্ষার হলে গিয়ে একটা ঘুম ঘুম ভাব চলে ঘুম, আসতে ঘুম পারে। ভাব চলে আসবে। তো আমি এজন্য করছিলাম কি, পরীক্ষার ২-৩ দিন আগ থেকে আমার রুটিনটা পরীক্ষার অনুপাতে সাজিয়ে নিয়েছিলাম যে আমি রাত্রে ১২টা বা ১১টার মধ্যে ঘুমিয়ে পড়বো, সকালে ঠিক টাইমে উঠবো। আর ৩ নাম্বার যে বিষয়টা আমি মনে করি, আমাদের প্রত্যেকেরই ২ টা দিক থাকে, শক্তিশালী আর দুর্বল দিক। আমাদের যেমন আমি বলি, আমি কোনো একটা সাবজেক্টের আমার সিলেবাসে ৭টা চ্যাপ্টার, আমি ৩টা চ্যাপ্টার ভালো করে পড়ি নাই, ৪টা পড়ছিলাম। তো আমি পরীক্ষার আগের দিন গিয়ে ওই ৩টা চ্যাপ্টারে কখনোই ট্রাই করতাম না। আমি চেষ্টা করতাম যে ৪টা চ্যাপ্টার আমি ভালো পারি, সেই চ্যাপ্টারগুলো থেকে আমি আমার আউটপুট 100% নিয়ে আসার জন্য চেষ্টা করতাম। এতে আমার ফলাফল ভালো হইছে আমি মনে করি। ওকে, যদি আমি তাওহিদ ভাইয়ার যে পরামর্শগুলো আছে সেগুলো একটু সামারাইজ করি। ২টা গুরুত্বপূর্ণ আছে পরামর্শ এখানে। একটা হলো তোমার রুটিনটা কিন্তু পরীক্ষার আদলে হইতে হবে। আরেকটা বিষয় হলো শেষ সময়ে এসে নতুন কিছু টাচ করা যাবে না। তুমি যদি বিশ্বাস করো তোমার ৭টা চ্যাপ্টারের মধ্যে থেকে ৪টা বা ৫টা চ্যাপ্টার পড়ে তোমার ৭টা সৃজনশীল কমন পাওয়া সম্ভব, তাহলে ওই ৪টা ৫টা চ্যাপ্টারকে এমনভাবে গুছিয়ে পড়া যাতে ৭টা সৃজনশীল তুমি এমনভাবে লিখতে পারো এবং ওই লিখা থেকে যেন সর্বোচ্চ মার্কসে তুমি তুলতে পারো। ওকে, আমরা চলে যাব হচ্ছে আশরাফ ভাইয়ের কাছে। আ এই শেষ সময়ে সেই স্টুডেন্টদের কাজ কিন্তু রিভিশন করা, তাই না? এক্সাক্টলি তো ভাই। রিভিশনটা আসলে কিভাবে করবে? কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? রিভিশনের প্রসেসটা কেমন হবে? কিভাবে রিভিশন করলে তার পরীক্ষাটা খুবই ভালো হবে? ওকে। সো প্রথমত ধন্যবাদ ভাইয়াকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো আমরা সবাই জানি যে আমাদের এখন পরীক্ষা খুব নিকটে চলে এসেছে এবং এই সময়ে আমাদের পুরো সিলেবাসটা নতুন করে আসলে রিভাইজ করার তেমন সুযোগ নেই। সো পরীক্ষার আগের এই অল্প ৭ থেকে ১০ দিন আমি একটা ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আসলে পড়বো, এটাই কিন্তু আমাদের কাম্য। দেখা যেতে পারে আমি যে স্ট্র্যাটেজিটা সবার আগে এপ্লাই করার চেষ্টা করতাম যে আমি আমার মেন্টালিটিকে আসলে সাজানোর চেষ্টা করতাম। কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে পরীক্ষার জন্য পড়া এবং পরীক্ষা এক্সিকিউট করা দুটো কখনোই সেইম না। আমাকে পরীক্ষার জন্য ভিন্নভাবে চিন্তা করতে হবে, সেই মেন্টালিটি নিয়ে যেতে হবে। হুম। তার জন্য সবার আগে নিজের মনটাকে ঠিক করা। দ্বিতীয়ত আমি যে অ্যাপ্রোচটা চেষ্টা করতাম সেটা হচ্ছে নরমালি আমরা কনটেন্ট পড়ে প্র্যাকটিস করি। আমি চেষ্টা করতাম প্র্যাকটিস অথবা এক্সাম দিয়ে কনটেন্টটা ক্লিয়ার করার। যেহেতু শেষ সময় পুরো বিষয়টা আসলে পড়ে এক্সাম দেওয়া, চেক করা, এটা কভার করা পসিবল না। সো আমি চেষ্টা করতাম সরাসরি এক্সাম দিতে। তারপর সেখান থেকে যদি আমার কোনো ঘাটতি থেকে যায়, সেইটা আমি আরেকবার পড়ে ঝালাই করে আমি কভার আপ করে ফেলতাম। সুন্দর, চমৎকার, চমৎকার। অর্থাৎ তোমার রিভিশন করার সময় যদি পুরো চ্যাপ্টার পড়ার সময় নাও থাকে, তুমি প্র্যাকটিসে যাও। প্র্যাকটিসে গিয়ে সেখানে তোমার উইকনেসেস গুলো বের করো, ওই নির্দিষ্ট অংশটাকে রিভিশন করো। তাহলে সময়ের মধ্যে কম সময়ে অধিক পড়া কিন্তু শেষ করা সম্ভব। আমি আবার চলে আসবো আমাদের তাওহিদ ভাইয়ের কাছে। তাওহিদ ভাইয়া, আমাদের আসলে খেলার মাঠ হচ্ছে গিয়ে ওই পরীক্ষার হল, তাই না? জি। একটা জায়গা, অর্থাৎ আমি যদি প্রস্তুতি অনেক ভালো করে নেও, পরীক্ষার হলে গিয়ে যদি আমি ওইটাকে এক্সিকিউট না করতে পারি প্ল্যানটাকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। তাহলে পরীক্ষার হল আসলে ভালো করার জন্য, পরীক্ষাটা যেন আমার ভালো হয়, এইটার জন্য পরীক্ষার হল আসলে কি করা উচিত আর কি করা উচিত না? থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমি মনে করি, আমার নিজের উদাহরণ দিয়ে আমি বলি, আমি পরীক্ষা ১০টায় থাকলে আমি পরীক্ষায় হলে ৯টার আগে পৌঁছে যেতাম।
ওখানে গিয়ে আমাকে অপেক্ষা করা লাগলে সমস্যা নাই, কিন্তু রাস্তায় বিভিন্ন রকম বিপদ হতে পারে, জ্যাম হতে পারে। এজন্য আমি চেষ্টা করতাম সবসময় পরীক্ষার হলে আগে যাওয়ার। আর ওএমআর পাওয়ার পর আমি চেষ্টা করতাম ভালোভাবে সব পূরণ করার। আর যদি কোনো রকম মিস্টেক হয়ে যায় তাহলে কখনোই ভয় পাওয়া যাবে না। রুমে যারা টিচার বা হেল্পার থাকবে তাদেরকে দিয়ে আমরা মানে তাদেরকে বলবো, তারা তাহলে সমাধান করে দিবে। আর পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমি এক্সাম দিতে আসছি এটা আমার মাথার মধ্যে রাখতে হবে। আমার আশেপাশে কে বসলো না এটা নিয়ে চিন্তা করা যাবে না। আবার আমার মাথার উপর ফ্যান ঘুরতেছে, কখন ফ্যান বন্ধ হয়ে গেল এটা নিয়েও চিন্তা করা যাবে না। আমার ফুল টার্গেট থাকবে যে আমি একজন এক্সামিনার, আমি এক্সাম দিতে আসছি, আমাকে ভালো করে লিখতে হবে, আমাকে ভালো করতে হবে। আর ইয়েস, নিজের উপর সবসময় ভরসা রাখতে হবে, ইয়েস। তাহলে ইনশাল্লাহ ভালো। অবশ্যই, অবশ্যই। খুবই চমৎকার। এছাড়া আমি যদি এখান থেকে আলাদা একটা হচ্ছে গিয়ে পরামর্শ এড করতে চাই, সেটা হলো সবসময় নিজের টার্গেটটাকে সর্বোচ্চ রাখা। ২৫ পাইতে হবে, এই টার্গেট রাখলে ২৫ পেলেই আমি থেমে যাব। বরঞ্চ সর্বোচ্চ ভালোটা করব এটা চিন্তা করলে আমার সবসময় সর্বোচ্চ যে মার্কসটা আছে সেটাই কিন্তু তোলা সম্ভব। আমি আবার আশরাফ ভাইয়ের কাছে চলে যাব। আমাদের পরীক্ষার মধ্যে একটা বড় কিন্তু জায়গা বা যেটা আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা হার্ডেল, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম লিমিটেড, কিন্তু লিখতে হয় অনেক বেশি, বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। সো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করা উচিত যাতে আমি কম সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো যে লেখাগুলো সবগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি? আবারও ভাইকে ধন্যবাদ। ভাই যেটা বললেন যে টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে কিভাবে করা উচিত। টাইম ম্যানেজমেন্ট শুধুমাত্র যে আমাদের এক্সাম হলেই প্রয়োজন এটা কিন্তু না। আমাদের লাইফের সর্বক্ষেত্রে আসলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। পরীক্ষার ক্ষেত্রে আমি যেটা মাথায় রাখতাম, আমি একদম শুরু থেকেই টাইমটাকে খুব প্রিসাইজলি ইউজ করার চেষ্টা করতাম। দেখা যায় আমি এরকম অনেকজনকে পেয়েছি যারা পরীক্ষা শুরু হলে ১ ঘন্টা পরে একটু পানি খেতে যাবে, একটু হয়তো রেস্টরুমে যাবে। তাদের হয়তো প্রয়োজন নাই কিন্তু তারা হচ্ছে একটু বাহিরে বাতাস খেতে যায়। এই জিনিসটা আসলে কোনোভাবেই আমি চেষ্টা করতাম না। আমি যদি ২ টা সেকেন্ডও পাই, সেই ২ সেকেন্ডটা আমি চেষ্টা করতাম পরীক্ষায় কিভাবে ইউটিলাইজ করা যায়। সো একদম শুরু থেকেই আমি প্রিসাইজলি সময়টা নির্ধারণ করে ফেলতাম। যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমাদের বাংলার ক্ষেত্রে যে একটা সৃজনশীল যখন লিখি, তখন মোটামুটি আমাদের ২০ থেকে ২১ মিনিট সময় পাওয়া যায়। সো আমি অনেকে এরকম করে যে শুরুর সৃজনশীলটা অনেক ভালো করে লিখছি। ৩০ মিনিট, ৩৩ মিনিট ধরে লিখছি, কালার করছি এবং শেষে গিয়ে ৭ নম্বর সৃজনশীলের ঘটা আমি ধরতেই পারলাম না। এতে করে কিন্তু ওভারঅল ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেল। রাদার আমি যেটা করতাম যে ৪ থেকে ৪.৫ পৃষ্ঠা লিখতাম, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতাম। এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই ধারায় যেত। এবং এটা যখন একটা টিচারের কাছে যায়, তিনি যখন খাতাটাকে এক্সামিন করেন, তখন তার মধ্যেও কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড থাকে। সেম জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে করতে অবশ্যই, পারি। অবশ্যই। যেটা আমরা অবশ্যই মাথায় রাখবো, শুরুর সৃজনশীলটা তুমি যদি খুব ভালো করে লিখো, হয়তো তুমি ৯ পেতে, হয়তো তুমি ৮ পেতে খুব ভালো লেখার কারণে ৯ পাইছো। আবার তুমি যদি ধরো ওই ৯ এর জায়গায় ৮ পাইলে, এরকম করে ধরো প্রথম ৬ টা সৃজনশীলের মধ্যে তুমি প্রত্যেকটাতে ১ করে কম পাইলা। ৬ মার্কস কমে গেছে। তোমার লাস্টেরটা তুমি লিখতে গেলে সেখানের মধ্যে তুমি ৮ পাইলা, টোটাল ৭ মার্ক কমে গেছে। কিন্তু তুমি যদি প্রথম ৬ টা খুব ভালো করে লিখো, লাস্টেরটা খুব বাজেভাবে লিখো, সেখানে কিন্তু অবশ্যই তোমার ৭ থেকে ৮ মার্ক চলে যাওয়া সম্ভব। তাই না? সো এইটা মাথায় রাখবো যেন সবগুলো যেন একই স্ট্যান্ডার্ড থাকে। এটা কিন্তু ভালো হবে। ভাই আমি এখানে একটা ছোট্ট জিনিস এড করতে চাই। সেটা হচ্ছে সবার কিন্তু নিজস্ব একটা পরীক্ষা দেওয়ার ধরন থাকে। যেমন সৃজনশীল তো আমি বললাম, বাট আমি যদি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলি, আমরা চেষ্টা করি রচনা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লিখতে, একটা নির্দিষ্ট সময় সেখানে রাখার। সো আমি কি করতাম, মানুষ নরমালি বলতো যে ৫০ মিনিট অথবা ১ ঘন্টা রাখতে। আমি চেষ্টা করতাম রচনা আমি যেহেতু অনেক লিখবো, তো আমি অনেক আগে হচ্ছে গ্রামার পার্টটুকু শেষ করে ফেলার চেষ্টা করতাম। দেন রচনার জন্য যতটুকু সময় থাকে আমি শেষ বিন্দু পর্যন্ত লিখে যাবো। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে, "ভাই ১৫ পৃষ্ঠা, ১৬ পৃষ্ঠা, ১৭ পৃষ্ঠা কিভাবে লিখবো?" এখানে ছোট্ট একটা আমার স্টোরি আছে। আমি যদি বলি যে, এটা যখন আমি লিখতে যাই, তখন আমার এরকম মনে হয়েছিল যে, আমি হয়তো লিখতে পারবো না, লিখা হয়তো আমার হচ্ছে না। তখন আমি এটা ভাবতাম যে, এটাই হয়তো আমার লাইফের শেষ রচনা হতে যাচ্ছে। ওই মোটিভেশন নিয়ে নিজের মেন্টালিকে প্রিপেয়ার করে আমি হচ্ছে শেষ পর্যন্ত লিখে যেতাম। ইয়েস। সো এটা অনেকের কাজে লাগতে পারে। ওকে। সো আমরা যা বুঝলাম আমাদের এই জায়গা থেকে ভাইয়াদের পরামর্শ, রিভিশনের জন্য প্র্যাকটিসের মোড আগানো, আবার যখন আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি শেষ সময়ে এসে স্ট্রেংথ গুলাকে আমার একটু মনোযোগ দেওয়া, সেখান থেকে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসা, পরীক্ষার হলে টাইমটাকে ভালোভাবে ম্যানেজ করা, এগুলা করলে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। এছাড়া আরেকটা ছোট্ট বিষয় আমাদের যে শিক্ষার্থীদের পরীক্ষার মধ্যে খারাপ একটা ইমপ্যাক্ট ফেলে, সেটা হলো পরীক্ষার মধ্যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা হয়তো আমার খারাপ হয়ে গেল। তখন আমরা একটু ঘাবড়ে যাই যে আমার পুরা পরীক্ষা আমি কিভাবে করে এগিয়ে নিয়ে যাব, এবং এই টেনশনে বাকি পরীক্ষাগুলো খারাপ হয়ে যায়। সো একটা বিষয়টা মাথায় রাখিও, যদি কোনো সাবজেক্টে একটা পত্র তোমার খারাপ হয়েছে, অর্থাৎ ধরো তোমার যুক্তিবিদ্যার প্রথম পত্র খারাপ হয়েছে, তাহলে কিন্তু তোমার যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের মধ্যে ভালো করে যুক্তিবিদ্যার প্রথম পত্রের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব। কারণ ২ টা মিলে কিন্তু তোমার রেজাল্ট হবে A+, নাকি তুমি A পাবা।
এছাড়া অনেকেরই এরকম হয়, ধরো ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র দুইটাই তোমার খারাপ হয়েছে, তাহলেও টেনশনের কোনো কিছু নাই। কারণ মাথায় রাখবা, আমি যদি সকল পত্রকে একসাথে করে ফেলি তাহলে আমাদের টোটাল সাবজেক্ট দ্বারা আইসিটি সহকারে 7টা। এখন তুমি এই 7টার মধ্যে যদি কোনোভাবে 4টার মধ্যে ফোর্থ সাবজেক্ট সহকারে 4টার মধ্যে A+ পাও এবং বাকি 3টার মধ্যে A তোলো, তাহলেও কিন্তু ওভারঅল রেজাল্ট তোমার 5 হয়ে যাবে। তাই একটা পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে তার জন্য টেনশন করে বাকিগুলোকে যদি খারাপ করে ফেলো, তাহলে ওভারঅল রেজাল্টের মধ্যে একটা খারাপ ইমপ্যাক্ট ফেলতে পারে। সো তুমি এটা মাথায় রাখিও, তোমার কাছে কিন্তু মেকআপের সুযোগ আছে। সো ওই সুযোগটাকে কাজে লাগাও, কনফিডেন্ট থাকো। সো তোমাদের এই যে এইচএসসি বোর্ড পরীক্ষা আছে তার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।